প্রিয় দর্শক, আইএন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুক আলম অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 2025 সাল আমরা পার হয়ে নতুন একটি বছরে পদার্পণ হয়েছি। গত বছরে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অনেকের পূরণ হয়েছে, অনেকের পূরণ হয়নি। যা কিছুই করি না কেন, নতুন একটা বছরে আমরা পদার্পণ করছি। আশা করি এই বছরে আমরা যাতে ভালোভাবে যেটা পূরণ করতে পারিনি বা আমাদের যে আশা পূরণ হবে, এবং দেশও একটি ক্রান্তিকাল যাচ্ছে। আশা করি যে এই বছর আমরা একটা শুভ সংগঠন, সব শুভকামনা নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা আপনার জন্য করে থাকি। প্রপার্টি বিষয়ে আমরা নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। যদি কোনো পলিসিতে পরিবর্তন আসে বা নতুন কোনো সুযোগ আসে, বা আপনারা এই প্রপার্টি নিয়ে কাজ করতে চান, বা কাজে কোনো যদি সমস্যা হয়, আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের জানানোর জন্য। বরাবরের মতন এই অনুষ্ঠানে যিনি আমাদের সেই তথ্য দিয়ে আমাদের সাহায্য করে থাকেন, এই কমিউনিটি একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুক, উনি আমাদের সাথে উপস্থিত আছে। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি, নতুন বছর আপনি যদি দর্শকদের জন্য একটি শুভেচ্ছা দিন প্লিজ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আশা করি পরিবার পরিজন নিয়ে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেহেতু হাউজিং নিয়ে আমরা আলোচনা করে থাকি, প্রপার্টি নিয়ে আলোচনা করে থাকি, প্রতি বছরই আমরা যে জিনিসটা শুনি, আর সরকার পরিবর্তন হয়েছে, দুই একটা যদিও আশাব্যঞ্জক কোনো আমরা সেই হাউজিং মার্কেটে আমরা যেই ডিমান্ডটা ছিল পূরণ করতে পারিনি। একটা যে নিউজটা আছে যে সরকারের প্রথম বছরে তারা প্রায় যেটা পূরণ করার কথা ছিল 300,000, সেখান থেকে মাত্র 186,000 বাড়ি বানাতে পেরেছে। শর্টেজ আছে, বিশেষ করে লন্ডনে এই ক্রাইসিসটা বেশি দেখা যাচ্ছে, যেখানে আগে অনেকে যেখানে 15,000 মিনিমাম বাড়ি বানাতো, সেখানে গত বছর মাত্র 4,000 বানিয়েছে। বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে পলিসিগত অনেক চেঞ্জ আনছে, তারপরেও যেই হারে প্ল্যানিং পারমিশন দেওয়ার কথা ছিল সেই হারে প্ল্যানিং পারমিশন পাস করছে না। সেই নানান একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মার্কেটেও বাড়ি কম হচ্ছে, দাম অনেক সময় বৃদ্ধি পেয়েছিল, সেই হারে বৃদ্ধি পাচ্ছে না, একটু শিথিল অবস্থা আছে। এই অনুষ্ঠানের শুরুতেই আমরা চলে যাই আর কি, যে এই অস্থিতিশীলতার মধ্যে আছে এখন এই বর্তমানে প্রপার্টি মার্কেটের নিয়ে একটু বলেন আর কি প্লিজ। দেখুন, সরকারের 1 বছর পূর্তিতে বা আপনার যে আশানুরূপ তাদের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আসলে তারা করতে পারেনি। বাট তারা কিন্তু একটা যেহেতু এটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল, খুব ক্লেভারলি বলেছে 1.5 মিলিয়ন হোম ওভার দ্য পিরিয়ড অফ হোল টার্ম। তার মানে হচ্ছে যে 5 বছরে তারা 1.5 মিলিয়ন হোম বানাবে। তো এই ক্ষেত্রে আমি আসলে সরকারের সমালোচনা করতে চাই না, যেহেতু তারা অর্ধেকের বেশি, তাদের যেই আপনার টার্গেট ছিল অর্ধেকের বেশি হয়েছে। বা এখন কথা হচ্ছে যে এই যে সাফল্য, এই সাফল্যটা কিন্তু সম্পূর্ণটা শুধু সরকারের না। কারণ একটা সরকার এসে প্রথম বছরেই করতে পারে একটা হাউজিং, এটা একটা প্রসেসের ব্যাপার, এখানে অনেকগুলো জিনিস। তো এটা পূর্বের সরকার যারা ছিল তাদেরও একটা বিরাট ভূমিকা আছে এই 186,000 বাড়ি বা ইউনিটের ক্ষেত্রে। আর আপনি যেই কথাটা বললেন যে লন্ডনে সবচেয়ে বেশি ক্রাইসিস, কারণ হচ্ছে এখানে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে পলিসিগত কিছু পরিবর্তন এনেছে, এবং বড় যে ডেভেলপাররা, সেই ডেভেলপাররা শুধু সরকার পরিবর্তন না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আপনার অস্থিতিশীল যে আপনার কনস্ট্রাকশন মেটেরিয়ালের প্রাইস যেটা ছিল, এটা মানে কন্ট্রোলের বাইরে ছিল। এই জন্য কিন্তু বড় ছোট মাঝারি সব রকমের ডেভেলপার যারা, তারা কিন্তু আসলে একটা স্থিরতার মধ্যে দিয়ে আপনার অতিবাহিত করেছে। কারণ কেউই চায় না তাদের ব্যবসায় লস হোক, বা কেউই চায় না যে একটা প্রজেক্টের যে একটা ইনকাম আছে বা প্রজেক্টের যে একটা টাইমলাইন আছে, সেই টাইমলাইনের মধ্যে আপনার কনস্ট্রাকশনটা শেষ করার জন্য। কিন্তু যেহেতু আনএক্সপেক্টেড অনেকগুলো জিনিস ছিল, তার জন্য আমি মনে করি যে ডেভেলপাররা, স্পেশালি লন্ডনের যে ডেভেলপাররা আসলে মানে আশানুরূপ আপনার পারফরমেন্স করতে পারেনি, বা তাদের যেই ডেলিভারির যেই টার্গেটটা ছিল সেই টার্গেটটা পূরণ হয়নি। এখন কথা হচ্ছে যে ওভারঅল যদি আপনি সিনারিওটা চিন্তা করেন, এই সিনারিওটা আসলে আমাদের হাউজিং মার্কেটের জন্য এটা কোনোভাবেই আপনার পজিটিভ সাইন না। তার মূল যে কারণটা হচ্ছে যে যখনই আপনার ডিমান্ডের সাথে আপনার সাপ্লাইটার কোনো আপনার মিল থাকবে না, তখন কিন্তু আপনি আর প্রাইসটাকে কন্ট্রোল করতে পারছেন না। কারণ আপনার 300,000-এর মতো বাড়ি দরকার, আপনি তার অলমোস্ট 60% আপনি ডেলিভারি করলেন। তার মানে কি, আপনার একটা বিরাট অঙ্কের ঘাটতি রয়ে গেল। এই ঘাটতির কারণে আপনার যে জনগণ, তারা কিন্তু
অস্বাভাবিক একটা মূল্য বাড়ির দিতে হবে। তাই আমরা দেখতে পাই যে আমরা যখনই কোনো বাড়ির ট্রানজ্যাকশন দেখি, এটা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আর এটা কন্ট্রোল করার জন্য সরকারের আমি মনে করি আরও অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। আপনি যে জিনিসটা বললেন যে সরকার চাচ্ছে বাড়ি বানাতে, কিন্তু তাদের যে আচরণটা টুয়ার্ডস মানে আপনার প্ল্যানিং শিথিল করা, আপনার ব্রাউন ফিল্ড সহ আপনার যে জায়গাগুলো গ্রিন ফিল্ডে আপনার এত মানে আপনার ইম্পর্টেন্ট না, তা এইগুলোকে মানে হাউজিংয়ের আওতায় আনা, এই যে পলিটিক্যাল যে স্টেটমেন্টগুলো ছিল বিভিন্ন সময় বিভিন্ন মিনিস্টার বা প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর সাথে সামঞ্জস্য রেখে প্ল্যানিং যে পলিসিটা আছে, এই পলিসিটার কিন্তু যুগোপযোগী সম্পূর্ণ কিছু পরিবর্তন এনেছে, সম্পূর্ণ পরিবর্তন আনেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি প্ল্যানিং পারমিশনের যে অ্যাপ্রুভাল রেটটা দেখেন, সেই রেটটা কিন্তু কোনোভাবেই সরকারের যে স্টেটমেন্ট বা সরকারের নীতি নির্ধারকদের যে স্টেটমেন্টের সাথে কোনোভাবেই কিন্তু এটার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার গত 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে সবচেয়ে কম কিন্তু প্ল্যানিংয়ের রেটটা রয়েছে। একটু যদি আমি যোগ করতে চাই, যেখানে বলা হয়েছে প্রায় 55% ফল করেছে আপনার প্ল্যানিং পারমিশনের। এখন কথা হচ্ছে যে দেখুন 55% ইজ এ বিগ নাম্বার, এটা কিন্তু কনসার্নিং। এখন কথা হচ্ছে যে আপনি তাদের যারা পলিটিক্স নিয়ে যারা দেখুন পলিটিশিয়ানদের মেইন জব হচ্ছে পলিটিক্স, হ্যাঁ। এখন তারা যদি আপনার 1 বছরের উপরে চলে গেছে, আবার তাদেরকে যদি ওয়ান অফ দ্য মেইন তাদের যে এজেন্ডা ছিল, এই এজেন্ডাটা ছিল কিন্তু হাউজিং এবং NHS। তো এখন হাউজিংয়ে যদি তারা বিশাল অঙ্কের ফেল করে টার্গেটে, সেই ক্ষেত্রে কিন্তু জনগণের কাছে আবার ভোট চাইতে গেলে কিন্তু তাদের আপনার বিরাট প্রবলেম হবে। এর চেয়ে বড় কথা হচ্ছে যে ইকোনমি তো আপনার সংকুচিত হবে, মানুষ তো সাফার করবে। স্পেসিফিক একটা প্রশ্ন করি, কারণ আমরা অনেক প্রোগ্রামে আলোচনা করেছি যে যখন একটা ক্রাইসিস থাকে সেখানে একটা অপরচুনিটি থাকে, ঠিক আছে। আমরা অনেক সময় কিন্তু ক্রাইসিস অপরচুনিটি গত 2 বছরে আমরা দেখেছি বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি যারা মাল্টি মিলিয়নিয়ার, ধরেন 200-300 মিলিয়ন পাউন্ডের যারা ট্রানজ্যাকশন করে, যারা বাড়ি বানায়, দেখা যায় তারা অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাচ্ছে। তো এখন অপরচুনিটি দেখছি, আবার দেখছি যে বড় বড় কোম্পানিও সাস্টেন করতে পারছে না। এই প্রেক্ষিতে আপনি কি বলতে চাচ্ছেন? দেখুন এটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট যারা তারা বলতে পারবে, বাট যেহেতু ছোট্ট একটা প্রতিষ্ঠান রান করি, আই থিঙ্ক আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের বিরাট ফল্ট আছে। এখানে বড় যে কোম্পানি আমরা দেখেছি, আমি নাম বলতে চাচ্ছি না, বিলিয়ন পাউন্ডের সরকারি কন্ট্রাক্ট থাকা অবস্থায়ও কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেছে গত বছর। তো তার মূলত যে কারণটা হচ্ছে অব্যবস্থাপনা। আপনি একটা প্রতিষ্ঠান চালাবেন বা আপনার 10-15 জন 20 জন 50 জন মানুষ মিলে একটা প্রতিষ্ঠান চালাবে, তাদের যদি প্রতিষ্ঠানের আপনার ওভারঅল আইডিয়া না থাকে, দেন দেয়ার ইজ এ বিগ প্রবলেম। এটা কি ওরকম কি হতে পারে কিনা, তাদের তো ধরেন বিগত বছরগুলোতে যাদের যেরকমভাবে তারা একটা বিজনেস রান করেছে, যেহেতু বিজনেসের টক এটা না, তবে জাস্ট একটা আলোচনা করছি যে তাদের একটা মানে পাস্টে যারা যতগুলো বাড়ি বানিয়েছে যে একটা ওরকমভাবে প্রজেকশন করে তারা ফিউচার করে, দেখা যাচ্ছে যে টাইম একটা ফ্যাক্টর, যখন টাইম বেড়ে যায় তখন তাদের তো কষ্ট বেড়ে যায়। তারা হয়তো দেখা যাচ্ছে নেক্সট 3 ইয়ার্সে তারা আরও 300 বাড়ি বানাবে, কিন্তু সেটার জন্য তারা প্ল্যান করেছে, কিন্তু দেখা যাচ্ছে প্ল্যানিং পারমিশন বা ওই পারমিশনগুলো পাচ্ছে না। ওই কারণ কি হতে পারে কিনা? দেখুন একটা বিজনেস নিশ্চয়ই সরকারের কোনো আপনার বিজনেসটা যদি 100% গভর্নমেন্টের পলিসির সাথে নির্ভর করে, দেন ইউ ক্যান গেট আপনার এরকম একটা ওয়ার্ড সিচুয়েশনে আপনি যেতে পারেন। বাট আমি কনস্ট্রাকশন কোম্পানি বা যারা ডেভেলপার আছে তারা বা প্ল্যানিং পারমিশনের শিথিলতার জন্য বা জটিলতার জন্য কোম্পানি বাস্তবে আই ডোন্ট বিলিভ ইট। কারণ হচ্ছে এখানে কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার। আর ধরুন একজন লোক একটা প্রতিষ্ঠান চালাতে পারে না, ইট ইজ নট পসিবল। একটা মানুষ সে অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোল করতে পারে, বাট একটা মানুষের পক্ষে কখনোই একটা প্রতিষ্ঠান চালানো সম্ভব না। আর স্পেশালি ডেভেলপমেন্ট সাইডের যদি হয় বা কনস্ট্রাকশনের হয়, এখানে অনেকগুলো ভেরিয়েবল আপনার নির্ভর করে। আমি যে জিনিসটা বললাম যে কেন লন্ডন পারফর্ম করেনি, ইজ মাই ওপিনিয়ন, কারণ হচ্ছে দ্রব্যমূল্যটা বা কনস্ট্রাকশন মেটেরিয়ালের প্রাইসটা গভর্নমেন্ট আপনার শিথিল রাখতে পারেনি, ইনফ্লেশনটা গভর্নমেন্ট শিথিল রাখতে পারেনি। তার জন্য কেউই চায় না, নোবডি ওয়ান্ট টু মেক এ লস ইন এ বিজনেস। বাট বড় ডেভেলপার যারা আছে, যারা আপনি যে জিনিসটা বললেন যে কেন 200, 300, 500 মিলিয়ন বা বিলিয়ন পাউন্ডের যারা আপনার টার্ন ওভার করে,
ওই কোম্পানিগুলো কেন অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাচ্ছে, এর মূলত কারণ হচ্ছে তারা আমি মনে করি ফোরকাস্টিংয়ে প্রবলেম ছিল এবং এদের ইন্টারনাল যে প্রবলেম আছে এই প্রবলেমের কারণে। বাট পলিসিগত কারণে কাউন্সিল পারমিশন দেয়নি, দেন দে ডোন্ট হ্যাভ এ এক্সপার্ট। আপনার যদি এক্সপার্ট থাকে দেন দে উইল নো। আপনার দেখেন 10-15% আপনি আপ অ্যান্ড ডাউন হতে পারেন, যে আপনি চিন্তা করেছিলেন প্ল্যানিং পারমিশন হবে, এখন হয়তো হচ্ছে না। আপনার 50টা সাইট আছে, এর মধ্যে হয়তো একটা সাইটের হতে পারে। ইফ ইউ আর এক্সপার্ট দেন ইউ আর নট এক্সপার্ট। তার মানে হচ্ছে তারা যে ব্যবসাটা করছিল ওই ব্যবসার জন্য তারা আসলে যোগ্য না। আদারওয়াইজ ইটস নট, আপনি দেখুন এটা পসিবলই না। আপনি যদি ধরুন আপনি আমাকেই হায়ার করলেন এজ এ প্ল্যানিং কনসালটেন্ট, আমি যদি আপনাকে 5টা জায়গায় বলি প্ল্যানিং হবে, আর 5টাতেই যদি না হয়, আপনি কি 6ষ্ঠ জায়গায় আপনি আমাকে হায়ার করবেন না। তার বেসিক্যালি এখানে হচ্ছে ল্যাক অফ নলেজ আর ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আর উচ্চাকাঙ্ক্ষা যদি থাকে। আপনি যদি বাড়ি বানায়, ধরেন কোনো ডেভেলপার বাড়ি বানালো যে আপনার লন্ডনে আপনি 400 পাউন্ড থেকে শুরু করে আপনার 3000 পাউন্ড পর্যন্ত পার স্কোয়ার ফিট বিক্রি হয়, আপনার ক্যানারি ওয়র্ফে গেলে 30,000 পাউন্ডে পার স্কোয়ার ফিট বিক্রি হয়। তা এখন আপনি যদি ব্যাংক স্টেশনে যান ওখানে আপনার 70,000 পাউন্ড পার স্কোয়ার ফিটে বিক্রি হয়। তো আপনি তো ইলফুডে কখনোই বিল্ডিং মানে চিন্তা করতে পারবেন না যে আপনি ক্যানারি ওয়র্ফের ধারে কাছে বিক্রি করতে পারবেন। ইলফুডে আপনাকে আপনার 420 থেকে হয়তো 550, ডিপেন্ডিং অন কোয়ালিটি অফ ইয়োর বিল্ড। তো এখন আপনি যদি আপনার শেয়ার হোল্ডার যারা আছে, ইনভেস্টর যারা আছে, তাদেরকে যদি আপনি খুশি করার জন্য আপনি লন্ডনে অ্যাভারেজ বলেন যে ভাই 1200 পাউন্ডে বিক্রি হবে, দেন অ্যাবসোলুটলি আপনি গোয়িং টুয়ার্ডস এ রং পাথ। তো এখানে বুঝতে হবে, জানতে হবে আসলে আপনি যে কাজটা করছেন এই কাজটা বুঝতে পারছে কিনা। দেখুন আপনি ফ্লিকে 200, 300, 500 মিলিয়নের টার্নওভার করতে পারবেন, বাট টু সাস্টেইন আপনাকে বিজনেসটা বুঝতে হবে। আপনি যে জিনিসটা বললেন যে ক্রাইসিস ইজ এ অপরচুনিটি, আমি তো মনে করি যে এটা যে বাঙালি ভাই বোন আমাদের এই অনুষ্ঠানটা দেখেন আয়ন পরিবারের পক্ষ থেকে আমরা যে এটা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি, এটা তো ইজ এ হিউজ অপরচুনিটি। আপনি দেখুন যেখানে ডিমান্ড আছে সাপ্লাই নাই, তো আপনি সাপ্লায়ার হন, তার মানে কি আপনি একটা স্মল ডেভেলপার হন, বছরে 10টা 20টা 30টা 50টা 200টা ইউনিট ন্যাশনাল হাউজিংকে গিফট করেন। আপনার গিফট মানে হচ্ছে যে আপনি ফ্রি দিবেন না, তাদেরকে বানিয়ে দেন। এখন যে কোনো কাউন্সিল আপনি যদি আপনার কাছে যদি ইউনিট থাকে, আপনার কাছে যদি ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকে, যে কোনো অর্গানাইজেশন আপনাকে ব্যাংক আপনাকে ফান্ড করবে, তার মানে হচ্ছে যে ন্যাশনাল ক্রাইসিসটা আমাদের জন্য একটা অপরচুনিটি। আর আমি আশা করি যে বাঙালি ভাই বোন আমরা এই অপরচুনিটিকে গ্র্যাব করব এবং এটা অবশ্যই বুঝে শুনে গ্র্যাব করব। ধন্যবাদ। আপনি যেই কথাটি দিয়ে শেষ করলেন অপরচুনিটি, আমরা যেহেতু নতুন বছর আছি আমরা একটু রিক্যাপ করবো যে অপরচুনিটিগুলো কোথায় কোথায় আছে, কীভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। তার একটা গত বছর আমরা শুনেছি যে বিভিন্ন পলিসি চেঞ্জ করবে, যে শুধু রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্ট না, হয়তো দেখা যাচ্ছে ব্রাউন ফিল্ড আছে, তারপরে অফিস এবং কে রেসিডেন্সিয়ালে করা যায় বা কমার্শিয়াল প্রেমিসেসকে রেসিডেন্সিয়াল করা যায়, যে এটাকে বলা যায় চেঞ্জ অফ ইউজ। বা চেঞ্জ অফ ইউজটা যদি একটু বলেন, কি চেঞ্জ অফ ইউজটা কি মাধ্যমে কি এটা একটা কোনো একটা ওয়ে হতে পারে কিনা? যে দেখুন চেঞ্জ অফ ইউজ আপনি এই আপনার যেই বর্ণনাতেই কিন্তু এক্সপ্লেনেশন আছে। চেঞ্জ অফ ইউজ তার মানে হচ্ছে যে আপনি প্রেজেন্টলি একটা ইউজে আছে, তার মানে হচ্ছে এটা হতে পারে আপনার একটা অফিস বিল্ডিং, হতে পারে ওয়্যার হাউস, হতে পারে আপনার রিলিজিয়াস কোনো প্রতিষ্ঠান, যে কোনো কিছু হতে পারে। এখন এটা আপনার প্রেজেন্ট যে কন্ডিশনে আছে ইউজটা, বা আপনি যেই ব্যবসার জন্য, যে অর্গানাইজেশনের জন্য, যে প্রতিষ্ঠানের জন্য আপনি এটাকে বর্তমানে ব্যবহার করছেন, ওই ব্যবহারটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। এই জন্যই এটা হচ্ছে প্ল্যানিংয়ের একটা ধারা, যে ধারায় আপনি চেঞ্জ অফ ইউজ, তার মানে হচ্ছে যে প্রেজেন্ট যে ইউজটা আছে এই ইউজটাকে আপনি অন্য ইউজে রূপান্তর করতে চাচ্ছেন। এখন চেঞ্জ অফ ইউজটা হচ্ছে প্ল্যানিংয়ের একটা ধারা, এবং আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন এই অ্যাপ্লিকেশনের একটা প্রসেস। এখন আপনার যদি একটা মাল্টি স্টোরি কমার্শিয়াল বিল্ডিং থাকে, যে বিল্ডিংটা বর্তমানে আছে হচ্ছে আপনার অফিস ইউজ, এখন এটার যদি আপনার এখন আর ডিমান্ড না থাকে, কোভিড পরবর্তী আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ফ্রম হোম বা প্রত্যেকটা কোম্পানি আপনার ডাউন সাইজ করে নিয়ে আসছে, যার জন্য কিন্তু কমার্শিয়াল প্রিমিসের যে চাহিদাটা সেই চাহিদাটা কমে গিয়েছিল। তো এখন আবার প্লেসের ক্ষেত্রে আপনার কোন জায়গায় কমার্শিয়াল আপনার স্পেসটা, এখন এটাকে যদি আপনি রেসিডেন্সিয়াল করতে চান, আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট অনেকগুলো কাজ কিন্তু আমাদের ভাই বোনরা করতে পারবে, এবং অনেকগুলো কাজের কিন্তু আগে থেকে পারমিশন নিতে হবে। এখন কোন লেভেলে, কোন স্কেলে,
কি করতে চায় এটার উপর ডিপেন্ড করবে এবং কোন জায়গায় করতে চায়। তাই আমি মনে করি চেঞ্জ অফ ইউজের ক্ষেত্রে লোকাল যে এক্সপার্ট রয়েছে তাদের সাথে পরামর্শ করেই করাটা উচিত। এখন চেঞ্জ অফ ইউজটা কেন আপনি করবেন? আপনার জায়গাটা আগের মতো আর ভ্যালুয়েবল না, বা আপনি জায়গাটাতে হয়তো আগের মতো ভাড়া পাচ্ছেন না, বা আপনার জায়গাটা এমটি পড়ে আছে। এখন কমার্শিয়াল অবস্থায় যদি এমটি পড়ে থাকে, আপনি আপনার কনসালটেন্টের সাথে কথা বলে কিন্তু এটাকে রেসিডেন্সিয়াল করতে পারেন। আর এখন এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস। আমি কেন বলছি, কারণ কমার্শিয়াল কনভার্সনটা এই মুহূর্তে আমি মনে করি ইউকের ওয়ান অফ দ্য টপ 3 যদি আমি আপনার ডেভেলপমেন্টের প্রসেস বলি বা প্রকার বলি, আমি অবশ্যই টপ 3-র মধ্যে এই জিনিসটাকে কিন্তু রাখবো, কমার্শিয়াল কনভার্সন। আর এই কনভার্সনটা যেহেতু চেঞ্জ অফ ইউজ এবং অনেক ক্ষেত্রেই পারমিটেড ডেভেলপমেন্টে করা যাচ্ছে, আপনি টাইম সেভ করতে পারছেন। আর যেহেতু আপনার ফ্রেম বা স্ট্রাকচার থাকে, সেই ক্ষেত্রে কষ্ট কিন্তু অনেক কম। আমি মনে করি যে সমস্ত ভাই বোন চিন্তা করছেন যে প্রপার্টি ডেভেলপমেন্টে আপনারা আসবেন বা অলরেডি আসেন, বা আপনারা হয়তো স্মল স্কেলে করছেন, আপনাদের ক্ষেত্রে আমি মনে করি কমার্শিয়াল কনভার্সন ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড আপনার অপরচুনিটি। আপনি যেটা বলছেন যে কারো যদি কমার্শিয়াল প্রেমিসেস থাকে এবং সেটা সেরকমভাবে যেই আকারে সে ব্যবসার আকারে বা সেটা যদি না চলছে বা কোনো বন্ধ অবস্থায়, সে সেই অল্টারনেটিভ চিন্তা করতে পারে, যা আছে। কিন্তু যা নেই, যে হয়তো বা চিন্তা করছে যে ওরকম কমার্শিয়াল কোনো প্রপার্টি নিয়ে সে রেসিডেন্সিয়ালে, তার ক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কি? সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে উনি বা ওনারা যারা, ইট ক্যান বি এ গ্রুপ অফ পিপল। আমি যেটা বললাম যে বিজনেস ইজ নট পসিবল ফর ওয়ান পারসন। তো এখন কথা হচ্ছে যে তারা যখন করবে, তারা অবশ্যই প্রাইসটা দেখবে। ওই এলাকায় মূলত যে একটা বিজনেস করতে গেলে আপনাকে একটা প্রপার একটা প্ল্যান লাগবে। এই প্ল্যান কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যান না, ওভারঅল আপনি হয়তো 1 লক্ষ স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস আপনি হয়তো লিজে নিলেন, লং লিজ, বা আপনি ক্রয় করলেন। এখন এই 1 লক্ষ স্কোয়ার ফিটে আপনি রেসিডেন্সিয়ালে করলে আসলে কতটা ইউনিট করতে পারবেন? ওই ইউনিটগুলো আপনি যদি এক্সিট করেন, তাহলে এটার আপনার এন্ডে মার্কেটে প্রাইস কত, আপনার কনভার্সনে কত টাকা খরচ হবে, আপনার ম্যানেজমেন্টে কত টাকা খরচ করবে, প্ল্যানিং পলিসিতে কত টাকা খরচ হবে, এই যে আপনার মানে খুঁটিনাটি যত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বিবেচনায় নিয়ে প্রপারলি বসে একটা প্ল্যান করে তারপরে যেতে হবে। আপনার কমার্শিয়াল কনভার্সনে পয়সা আছে, কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে কোন জায়গায় ডিমান্ডটা আছে কিনা। আর যদি ডিমান্ড থাকে, সেই ডিমান্ডের সাথে এন্ড যেই প্রাইসটা, সেই প্রাইসটা কত এবং পুরো প্রসেসে আপনার কত খরচ হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার প্রথম থেকেই বিবেচনায় আনতে হবে, এবং তারপরে কিন্তু আপনার কমিটমেন্টটা করতে হবে। তারা বুঝতে পারবে যে আসলে কমার্শিয়াল প্রিমিসিসটা তারা সেই রেসিডেন্সিয়ালে কনভার্ট করতে পারবে। এটা কেনার সময় পারবে না, প্ল্যানিং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার করবে না, তার আগেও তারা জানতে পারবে। আপনার দেখুন, এটাকে কমিটমেন্ট করার পূর্বেই কিন্তু জানতে হবে। আপনার এখানে কিন্তু একটা বিউটিফুল জিনিস আছে, আপনি কিন্তু সাবজেক্ট টু প্ল্যানিং নিতে পারেন। যে আমাদের যে সমস্ত ভাই বোন চিন্তা করছে যে ওনারা কমার্শিয়াল প্রেমিসেস নিয়ে এটাকে রেসিডেন্সিয়াল করবে, অথবা চেঞ্জ অফ ইউজ করে, হয়তো অফিস বিল্ডিং ছিল এটাকে হোটেল বানাবে, বা সার্ভিস অ্যাকোমোডেশন বানাবে, বা HMO প্রপার্টি বানাবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই ল্যান্ডলর্ড যারা আছে, বা যখন যেটা ক্রয় করবে বা লং লিজে নেবে, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু আপনার সাবজেক্ট টু প্ল্যানিংয়ে যেতে পারে। যে তার মানে হচ্ছে যে আপনার কন্ডিশনটাই এটা, যে আপনার যদি প্ল্যানিং পারমিশন হয় অথবা কনসেন্ট যদি দেয়, তাহলেই কিন্তু আমাদের ভাই বোনরা এই আপনার এই কমিটমেন্টে হয় ক্রয় করবেন অথবা লং লিজে যাবেন। তা আমি মনে করি যে এটা অবশ্যই পূর্বে, কমিটমেন্টের পূর্বে, সলিসিটারের মাধ্যমে যাওয়ার পূর্বে, কোনো সিগনেচার করার পূর্বে বা ক্রয় করার পূর্বেই কিন্তু জানতে হবে যে যেই উদ্দেশ্যে আপনি প্রপার্টিটা আইদার লিজ নিচ্ছেন অথবা ক্রয় করছেন, আপনার যে এন্ড উদ্দেশ্য, তার মানে হচ্ছে কনভার্ট করা রেসিডেন্সিয়াল টু কমার্শিয়াল অথবা কমার্শিয়াল টু রেসিডেন্সিয়াল, এটা আসলে ওই জায়গায় পার্টিকুলার বিল্ডিংয়ে বা পার্টিকুলার জায়গায় আপনার কাউন্সিল আপনার শহরে অ্যালাউ করবে কিনা, এটা কিন্তু প্রি অ্যাপ্লিকেশনের মাধ্যমেও জানা যায়, অথবা আপনি ফুল অ্যাপ্লিকেশন করেও জানতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কমিটমেন্টের পূর্বে আপনারা কিন্তু কন্ডিশনে যেতে পারেন, সাবজেক্ট টু প্ল্যানিং। ধন্যবাদ। আচ্ছা, এই কনসেপ্ট আমরা কেন এটা কি আমরা প্রচলিত অবস্থায় দেখি যে রেসিডেন্সিয়াল কমার্শিয়ালটা রেসিডেন্সিয়াল বেশি হচ্ছে না রেসিডেন্সিয়ালটা কমার্শিয়াল বেশি হচ্ছে, এইরকম কোনো বা কনসেপ্টটা কিভাবে গ্রো করেছে? ঠিক আছে, কমার্শিয়ালটা আমি রেসিডেন্সিয়ালে যদি আমি কনভার্ট করতে পারি, আমি হাই রিটার্ন পাবো, এই কনসেপ্টটা হচ্ছে আপনার ইউকেতে খুব বেশি জনপ্রিয় হয়েছে আপনার কোভিডের পরবর্তী। কারণ হচ্ছে আমরা কিন্তু
তার আগে কিন্তু কখনো আমরা দেখিনি ওয়ার্ক ফ্রম হোম করা যাবে, কিন্তু হয়তো আইটিতে যারা কাজ করতো বা অ্যাকাউন্টিংয়ে যারা কাজ করতো তারা হয়তো ওয়ার্ক ফ্রম হোম করতো, কিন্তু এই কোভিডের কারণে কিন্তু ব্যাপক হারে যে প্রত্যেকটা প্রফেশনের লোক কিছু কিছু লোক বাসা থেকে কাজ করতে পারবে, এই যে কনসেপ্টটা গ্রো করে, এই কনসেপ্টটা গ্রো করার কারণে এবং একটা অস্থিরতার কারণে, অর্থনীতিতে একটা অস্থিরতার কারণে কিন্তু অসংখ্য কমার্শিয়াল প্লেস পুরো দেশেই এমটি হয়ে যায়, মানুষজন লিজ সারেন্ডার করে দেয়, যার কারণে আপনার এই যে কনসেপ্টটা গ্রো করে এবং যখন এটা শুরু হয় তখন দেখা যায় যে এই যে কনসেপ্টটা এটা একটা লাভজনক কনসেপ্ট ইন টার্ম অফ আপনার কনভার্সনের ক্ষেত্রে। এটা কমার্শিয়াল থেকে রেসিডেন্সিয়ালটা এবং অবভিয়াসলি এলাকা বুঝে অনেক লাভজনক হয়েছে। এই জন্যই আমি মনে করি যে আপনার কোভিড পরবর্তীতে ইউকেতে এটা বেশ জনপ্রিয় হয়েছে। আপনার অনুষ্ঠানের বিভিন্ন সময় আমরা আপনার কাছে জানতে পেরেছি যে কোনো একটা যদি রেসিডেন্সিয়াল ডেভেলপ করা হয় তাহলে প্রত্যেকটা ধরেন 1 বেডরুম 2 বেডরুম 3 বেডরুম প্রত্যেকটার একটা সাইজ থাকে এবং তাদের বিল্ডিং রেগুলেশন থাকে, এবং দেখা যাচ্ছে যে কমার্শিয়ালে ইউজ করলে যে দুইটার মধ্যে যদি আমি পার্থক্য করি যে কোনটার মধ্যে রেগুলেশনটা বেশি থাকে, এটা কি রেসিডেন্সিয়াল কনভার্সন বেশি থাকে না কমার্শিয়ালে? দেখুন দুইটা তো দুই রকমের। আপনার কমার্শিয়ালের ক্ষেত্রেও আপনার যেই আপনার আইনের যে বাধ্যবাধকতারা এটা আমি মনে করি সমান সমান। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রেও আপনার মানে যেই কোর আইনগুলো আছে আপনার দেখুন এখানে কমার্শিয়ালের ক্ষেত্রে যেগুলো পাবলিক হাউস হয়, আপনার পাব হলো বা আপনার কোনো কমিউনিটি সেন্টার হলো বা স্কুল মাদ্রাসা মসজিদ বা আপনার গির্জা, তো সেই ক্ষেত্রে আপনার পলিসিগুলো একটু জটিল। তার কারণ হচ্ছে আপনার ওইখানে বিল্ডিংয়ের ক্ষেত্রে প্ল্যানিং না, বিল্ডিংয়ের ক্ষেত্রে ওইখানে কিন্তু অনেক বেশি আপনি যেটা বললেন বিল্ডিং কন্ট্রোল বলেন বা আপনার পলিসিগত যেই দিকগুলো এগুলো অনেক বেশি, হসপিটাল তা এগুলোতে অনেক বেশি আপনার কড়াকড়ি থাকে। তার মূলত কারণটা হচ্ছে দেখুন আপনার যদি একটা 3 বেডরুমের বাড়ি যদি কলাপস হয় আপনার বড় জোর 5 জন মানুষ, অনুষ্ঠান বা অতিথি থাকলে হয়তো 10 জন মানুষ থাকবে, কিন্তু একটা হসপিটালে কিন্তু কয়েকশো মানুষ থাকে, একটা স্কুলে কিন্তু কয়েক হাজার মানুষ থাকে। তো সেই ক্ষেত্রে আপনার ফায়ার আপনার যেই রেগুলেশনগুলো বলুন আর হেলথ অ্যান্ড সেফটি বলুন, এগুলো যখন আপনার এন্ড ইউজার যারা মাল্টি স্টোরি বিল্ডিং হলে এখানে ফায়ারের ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব পায়। আপনার মূলত হচ্ছে যে কত বেশি মানুষ এটাকে ইউজ করছে এবং এর উপর নির্ভর করেই কিন্তু এর যত আপনার পলিসিগত জটিলতা আছে বা বাধ্যবাধকতা আছে এগুলো কিন্তু নির্ভর করে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে এই ক্রাইসিসের সময় কীভাবে আমরা অপরচুনিটি বা কোন কোন ক্ষেত্র আমরা নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমরা এই হাউজিং মার্কেটে আমরা কোন কন্ট্রিবিউট করতে পারি। তার এই অনুষ্ঠানের সময় একটা আলোচনা করব যে আমরা দেখেছি যে যাদের হাউস আছে বা ডিটাচ হাউসে তাদের বিশাল অনেক বড় জায়গা আছে এবং একটা এমন আছে যাদের দুই দিকেই এক্সেস আছে, দুই দিকে রাস্তা আছে। কর্নার প্লট নিয়ে আলোচনা করব এবং দেখেছি যে অনেক সময় কর্নার প্লটে অর্ধেক জায়গাটা শুধু ল্যান্ড হিসাবে বিক্রি করে, অথবা অনেক সময় সেই ল্যান্ডটাকে তারা প্ল্যানিং পারমিশন এবং ডেভেলপ করে বিক্রি করে। এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব যে আসলে এই এরকম কোনো বাধ্যকতা আছে না বা এটা একটা অপরচুনিটি আমরা দেখতে পারি কিনা। দেখুন আপনার লন্ডন বা বড় যে শহরগুলো আছে 5টা বা 7টা আপনি যেটাই বলেন না কেন ইউকেতে, এই শহরগুলোতে কিন্তু আজকে থেকে না গত 20 বছর ধরে এই ক্রাইসিস। তো এখন লোকাল যে লন্ডনে আপনার সিটি অফ লন্ডন সহ 33টা কাউন্সিল, তার মানে কি 32টা আরও অথরিটি আছে যারা নিজেরা নিজেদের পলিসিগুলো মেক করতে পারে, নিজেরা লোকাল পলিসিটাকে বলা হয়। তো এখন যেহেতু আপনার ক্রাইসিস আছে আর আপনার কর্নার হাউসগুলোতে যদি অপরচুনিটি থাকে, জায়গা থাকে, সেক্ষেত্রে আমি মনে করি এটা ব্লেসিং। অনেক 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 ক্ষেত্রেই কিন্তু আপনি একটা সেপারেট ডুয়েলিং করতে পারবেন বা একটা হাউস বানাতে পারবেন যদি ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কের যে আওতায় যা বলা হয়েছে যে আপনার যদি এক্সটেনশন কনভার্সন মিলিয়ে ইফ ইউ হ্যাভ এনাফ স্পেস আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনি আলাদা একটা বাড়ি পেতে পারেন, অথবা আপনার এডিশনাল জায়গাটাকে অ্যাড করে আপনি 2টা ফ্ল্যাটেও কনভার্ট করতে পারেন। যদি আপনার একটা নতুন বাড়ি বানানোর মতো এনাফ জায়গা না থাকে সেই ক্ষেত্রে আপনি এডিশনাল স্পেসটাকে এক্সটেনশন কনভার্সন, তার মানে কি আপনি হয়তো লফট কনভার্সন করলেন,
আপনার এখানে 50 স্কোয়ার মিটার মানে জায়গা আপনি অ্যাড করলেন, 6 মিটার এক্সটেনশন করে হয়তো আপনি আরও 40 স্কোয়ার মিটার করলেন, সাইডে মানে ডাবল স্টোরি করে হয়তো আপনি আরও 40 করলেন। তার মানে কি আপনি 130 স্কোয়ার মিটার কিন্তু আপনি অ্যাড করলেন। এখন আপনার যে জায়গাটা পূর্বের যে জায়গাটা আছে ওই জায়গাটা যদি হয়ে থাকে আরও 70, তার মানে কি আপনি 200 স্কোয়ার মিটার, তার মানে আপনি এখানে দেখতে পারেন যে আপনার হয়তো 2টা আপনার ফ্যামিলি হোম আপনাকে কাউন্সিল পারমিশন দিতে পারে। অথবা আপনি যদি এটাকে 3টা স্প্লিট করতে পারেন, হয়তো গ্রাউন্ড ফ্লোরকে একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বা আপনার ফার্স্ট ফ্লোরকে একটা লফটকে হয়তো 2টা মিলে হয়তো একটা স্টুডিও। তো এখন এটা আসলে কিভাবে সম্ভব যদি আপনার এনাফ জায়গা থাকে এবং ওই জায়গাটা সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনটেন করে আপনার এনাফ, আপনার যদি এমিনিটি স্পেস থাকে, পার্কিং যদি থাকে আপনার, তারপর হচ্ছে যে জিনিসটা যে আপনি 2 বেডরুমের করলেন না 3 বেডরুমের করলেন, ফ্যামিলি হোম না আপনার সিঙ্গেল মানুষের জন্য, এই যেই লোকাল পলিসি ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক এই দুইটাকে সংযোগ করে এবং আপনার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা যদি এই দুইটার মধ্যে কোনো সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু কাউন্সিল আপনাকে পারমিশন দেবে। আমি কিভাবে বলছি এত কনফিডেন্টলি দেবে, কারণ ইট ইজ এ পলিসি, সরকার বলে দিচ্ছে। এবং একটা লেবার গভর্নমেন্টের এটা কিন্তু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল, এভরি হাউসহোল্ড উইল বি অ্যালাউড টু কনভার্ট টু অ্যাপার্টমেন্ট। এটা কিন্তু অনেক পত্রিকায় আপনার ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে কিন্তু এটাকে প্রচার করেছে এবং প্রাইম মিনিস্টারের কাছ থেকেই এই জিনিসটা এসেছে। তো এখন কথা হচ্ছে যে বাট এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এখন এটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে অবশ্যই যে পলিসি আছে ন্যাশনাল পলিসি, লোকাল পলিসি, দুইটার সংমিশ্রণ হতে হবে, এছাড়া কিন্তু সম্ভব না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম যে আমরা কি উপায়ে কন্ট্রিবিউট করতে পারি যে এই শর্টেজের মধ্যে কি অপরচুনিটি নিতে পারি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতি পরে আবার আলোচনায় ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল অনুষ্ঠানে। বিরতির আগে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখেছি যে ব্রিটেনে, ইউকেতে, ইংল্যান্ডে, বিশেষ করে লন্ডনে বিশেষ করে হাউজিং ক্রাইসিস চলছে এবং সরকারও সেইভাবে সহযোগিতা দিচ্ছে না বা বাড়ি হচ্ছে না, এবং আমরা চেষ্টা করছি যে কীভাবে অন্য কোনোভাবে অল্টারনেটিভ অ্যাপ্রোচে বা কী অপরচুনিটি আছে এই ক্রাইসিসে কন্ট্রিবিউট করার। আমরা আলোচনা করেছিলাম যে চেঞ্জ অফ ইউজ, যে কমার্শিয়াল প্রেমিসেসকে রেসিডেন্সিয়ালে কনভার্ট করা যায় কিনা, এবং যেই আলোচনাটা দিয়ে আমরা অনুষ্ঠানে বিরতি দিয়েছিলাম যে এটা হলো যে কারো যদি প্লট থাকে বাসার পাশে বা বড় গার্ডেন থাকে, গার্ডেনটাকে আমরা কোনোভাবে প্ল্যানিং পারমিশনের আন্ডারে নতুন কোনো ইউনিট করতে পারি কিনা, সেই বিষয়ে আমরা আবারও চলে যাই। যে আলোচনা আপনি একটা বলেছিলেন যে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অথবা লোকাল প্ল্যানিং অথরিটি যদি যে পলিসিগুলো থাকে ওগুলো যদি আমরা মিট করতে পারি তাহলেই আমরা সেই আমাদের যদি জায়গাতে আমরা নতুন একটা ইউনিট বা আমরা ডেভেলপমেন্ট করতে পারবো, একটা বাসাকে আমরা 3-4টা ফ্ল্যাটেও পরিণত। তাহলে একটা বিষয় তাহলে আমরা তো পরিষ্কার যে আছে যে কোনো এক্সপার্টিস বা কোনো ব্যক্তি যদি সেই ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কগুলো যদি এক্সারসাইজ করে এবং তার সাথে সামঞ্জস্য করে যদি লোকাল প্ল্যানিং অথরিটির যেই পলিসিগুলো আছে সেইগুলো ম্যাচ করে সে যদি অ্যাপ্রোচটা করতে পারে তাহলে তো তার ডেভেলপমেন্টের সহযোগে যাওয়ার কথা। যে এই সম্বন্ধে যদি দেখুন, আমরা কিন্তু আমি এখানে একটা নেগেটিভ অ্যাপ্রোচ দিয়ে শুরু করব। আমরা অনেকেই মনে করি যে আমাদের সাথে কাউন্সিলের কোনো শত্রুতা আছে, যে আমার প্ল্যানিংটা রিফিউজ করেছে, আমার ভাইয়েরটা করেনি। আসলে কিন্তু জিনিসটা এরকম না। কাউন্সিল কিন্তু আমাকে চেনেও না, যে কোনো কাউন্সিল। আমি কিন্তু প্রফেশনালি এই প্রশ্নটার সম্মুখীন হই, অপ্রিয় হলেও সত্য, অসংখ্যবার আমার লাইফে আমি অসংখ্যবার এই প্রশ্নটার সম্মুখীন হয়েছি। আসলে কথাটা সম্পূর্ণ ভ্রান্ত। কাউন্সিলের সাথে কারো কোনো শত্রুতা নেই,
কাউন্সিল তো একটা প্রতিষ্ঠান রে ভাই, ওখানে আপনি আমার মতোই মানুষজন চাকরি করে। এখন আপনার যে প্রশ্নটা হচ্ছে যে কারো যদি এরকম কোনো প্রজেক্ট থাকে, এই প্রজেক্টটা যদি ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক, তার মানে কি জাতীয়ভাবে কিছু পলিসি করা হয়েছে যে আপনি যদি কনভার্ট করতে চান আপনাকে এই নিয়ম মানতে হবে, আপনার অতটুকু জায়গা থাকতে হবে, হেলথ অ্যান্ড সেফটিতে এই থাকতে হবে, কিচেনটা আপনার এত বড় হতে হবে, বাথরুম এতটা থাকতে হবে, একটা কমন স্পেস 5 জন মানুষের জন্য একটা কমন স্পেস, 3 জন মানুষের জন্য একটা কমন স্পেস, বা 2 জন মানুষের জন্য একটা কমন স্পেস। এই যে মাপকাঠিগুলো এইগুলো আপনাকে মানতে হবে। এখন আপনি বা আপনারা যদি কোনো একটা অ্যাপ্লিকেশন করেন, এর মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে, অথবা তার সাথে অ্যাডিশনালি লোকাল কিছু বলা আছে, যেমন লন্ডনে আপনার 37.5 স্কোয়ার মিটার যদি হয় তাহলে একটা অ্যাপার্টমেন্ট 1 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট দেবে, কিন্তু ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কে কিন্তু এটা 40-র উপরে হতে হবে বা 39-এর উপরে হতে হবে। এখন এই জিনিসগুলো যদি না জানে, বার্মিংহামের জন্য হয়তো স্পেশাল আরও 2টা নিয়ম থাকতে পারে, ম্যানচেস্টারের জন্য একটা, গ্লাসগোর জন্য আরেকটা থাকতে পারে, আপনার সোয়ানজির জন্য আরেকটা থাকতে পারে। এখন কথা হচ্ছে যে আপনার পার্টিকুলার প্রজেক্টটা কোন জায়গায়, তার সাথে ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কের কোনো সংঘর্ষ আছে কিনা, বা কোনো বিরূপ মতবাদ আছে কিনা, বা স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এবং একটা সুন্দর এক্সপ্লেনেশন থাকতে হবে আপনার ডিজাইনে, এবং ডিজাইনটা উপযোগী হতে হবে, তাইলেই কিন্তু আর কোনো আপনার বাধা থাকে না। কারণ যে অফিসার, আপনার প্ল্যানিং অফিসার, আপনার যে অ্যাপ্লিকেশনটা যারা, বা আপনার চেঞ্জ অফ ইউজের অ্যাপ্লিকেশনটা যারা, অথবা আপনার পারমিটেড ডেভেলপমেন্টের যে কনসেন্টটা, এটা যে বা যারা আপনার ডিসিশনটা নেবে, তারা কিন্তু আপনাকে চেনে না, আমাকেও চেনে না। তো এখন আপনার বা আমার সাথে পূর্বের কোনো শত্রুতাও থাকতে পারে না, তারা কিন্তু পিওরলি ডিসিশনটা মেক করে তাদের কাছে যে পলিসি আছে সে পলিসির সাথে। তো এখন আপনি বা আমরা যদি এক্সপ্লেনেশনে ভুল করি, ডিজাইনে যদি ভুল করি, সেক্ষেত্রে কাউন্সিলের অফিসার চাইলেও তো আপনাকে অ্যাপ্রুভাল দিতে পারবে না। তাই আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে শুনি, বন্ধুবান্ধবের কাছ থেকে শুনি, কলিগদের কাছ থেকে শুনি, পিওরলি তারা তাদের অ্যাপ্লিকেশনে ল্যাকিং থাকে, নলেজে ল্যাকিং থাকে। যে বা যারা অ্যাপ্লিকেশনটা করবে তাদের যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম থাকে, তাদের যদি লোকাল নলেজে প্রবলেম থাকে, তাদের যদি এনাফ ডেপথ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বা যে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে উচ্চ আকাঙ্ক্ষা, ধরুন একটা ফ্যামিলি হোম হতে হলে আমাকে 90 স্কোয়ার মিটার হতে হবে, বা 88 স্কোয়ার মিটার হতে হবে। এখন আমি যদি মনে করি যে আমার যেহেতু 80 স্কোয়ার মিটার আছে, হয়তো আমাকে দিয়ে দেবে, এই যে উচ্চ আকাঙ্ক্ষাটা, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রফেশনালি আমরাও যখন অ্যাপ্লিকেশন করি, আমরা যখন ক্লায়েন্টকে বোঝাতে ব্যর্থ হই, যখন বলে যে না করেন দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু রিফিউজ হতে পারে। তো নট নেসেসারি প্রফেশনালি যে তাদেরই মিস্টেক থাকে, অনেক সময় আপনারা যারা প্রজেক্ট ওনার আছেন, আপনারাও কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হয়ে অনেক সময় কিন্তু রিফিউজ হয়। আর একটা প্রফেশনাল মানুষ যদি ল্যাক অফ নলেজের কারণে হয়, আমি মনে করি সেই ক্ষেত্রে আপনাদের যখনই কোনো কাজ দেবেন, আপনারা অবশ্যই তাদের রেফারেন্স চেক দেখবেন, তাদের পূর্বের অভিজ্ঞতা দেখবেন, দেখে কিন্তু কাজ দেবেন। তার মানে কি, আমি বলছি না যে নতুন মানুষকে কাজ দেবেন না, অবশ্যই দেবেন, সে যদি কাজটা জানে। আপনাদের অবশ্যই যাচাই করতে হবে, কারণ আপনি আমাকে দিয়েও যদি কাজ করান, পয়সা দিয়ে কাজ করাবেন, তো ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক মি দ্য রাইট কোয়েশ্চেন, যে এখন আপনি এটা পারবো কিনা, আমিও যদি করি আমি এটা পারবো কিনা, এবং যাকে দিয়ে করাবেন সে পারবে কিনা, তার ওই নলেজটা আছে কিনা, এই জিনিসটা কিন্তু যাচাই করে তারপরেই তাকে দিয়ে কাজটা করাবেন। ধন্যবাদ। আপনার সাথে একটা প্র্যাকটিক্যাল একটা নলেজ শেয়ার করছি, যেটা হলো যে যেহেতু আমরা আলোচনা করছিলাম যে এক্সেসিভ জায়গা থাকলে ওটাকে ইউজ করা যায় কিনা, যে পরিচিত একজন একটা বাসা কিনতে গিয়েছে, এটা হলো এন্টারেজ, তার পাশে হলো অনেক বড়, যে যত বড় বাসা তার প্রায় 1.5 গুণ একটা জায়গা আছে। সে যখন বাসা দেখতে গেলো, বাসাটা দেখিয়েছে এবং তার বাসাটার দাম চেয়েছে, তখন জিজ্ঞেস করলো যে তাহলে গার্ডেনটা কি পুরোটা কিনা, তখন বললো যে না, গার্ডেনটা বাসার যতটুকুই সোজাসুজি হলো আপনার গার্ডেন, যদিও কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওয়েবসাইটে যেই আছে যে এই বাসাটা এক বিক্রি হচ্ছে, পাশের যে জায়গাটা হচ্ছে এটা প্ল্যানিং পারমিশন সহ বিক্রি হচ্ছে, মানে তার যে মালিক ছিল সে একটা বাসায় বিক্রি করছে, কিন্তু সে 2টা
আইডেন্টিটি বিক্রি করছে। এটা কেন বললাম যে এই যে সুবিধাটা সে নিয়েছে, নিশ্চয়ই সে কোনো একটা এক্সারসাইজ করেছে। এই জিনিসটা করা কতটুকু সোজা, বা করাটা করতে গেলে কি কি পদক্ষেপ নিতে দেখুন, হবে? আপনার যদি জায়গা থাকে অবশ্যই আপনি এটা করতে পারবেন। এগেইন আপনাকে সমস্ত নিয়মগুলো মানতে হবে। এখানে আপনার দুইটা জিনিস, নাম্বার ওয়ান হচ্ছে আপনার অবশ্যই প্ল্যানিং প্রসেসটাকে আপনাকে ফলো করতে হবে। তো প্ল্যানিং প্রসেসটা ফলো করার জন্য আপনাকে প্ল্যানিং কনসালটেন্ট লাগবে, আর্কিটেক্ট লাগবে, ডিজাইন লাগবে, এগুলো তো আমরা অনেকবার বলেছি। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে আপনাকে ল্যান্ড ডিভিশন করতে হবে, আপনাকে একটা সলিসিটারের কাছে যেতে হবে। যেহেতু অনেক বড় জায়গা সহ একটা প্লট, আমি যদি এটাকেই এক্সাম্পল হিসেবে এক্সপ্লেইন করি, সেক্ষেত্রে আপনার এই একটা প্লটের আইডেন্টিটি হচ্ছে একটা। এখন কিন্তু এই একটা প্লট দুইটা হয়ে গেল, আপনি পাশে একটা প্ল্যানিং পারমিশন করেছেন, সেক্ষেত্রে দুইটা হয়ে গেল। এখন দেখার বিষয় হচ্ছে এটা কি এটার সাথে সংযোগ থাকবে, ইজ ইট গোয়িং টু বি কল্ড এজ এ টেরেস অর সেমি ডিটাচ অথবা ডিটাচ। সেক্ষেত্রে টেরেস বা সেমি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লিগ্যাল বাইন্ডিং থাকে। কারণ আপনি ধরুন প্রথম যে বাড়িটা আমি ক্রয় করলাম, দ্বিতীয় যে প্লটটা আপনি ক্রয় করলেন, এখন আপনার এটা তো বানানো নেই। আপনি যখন বানাতে আসবেন তখন কিন্তু আপনি আবার আমার যে বাড়ি একটা ওয়ালকে কিন্তু আপনি শেয়ার ওয়াল হিসেবে ইউজ করবেন। সেই ক্ষেত্রে আমি তো আপনাকে পারমিশন নাও দিতে পারি। আমি তো বলতে পারি যে না, আমার বাসার মধ্যে আপনি কেন অ্যাডিশনাল লোড দেবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই পার্টি ওয়াল এগ্রিমেন্টটা করতে হবে। যে ভাই বোন আপনারা এটা ক্রয় করবেন, অবশ্যই আপনারা দেখবেন যে অলরেডি পার্টি ওয়াল এগ্রিমেন্টটা আছে কিনা, বা তার জন্য আপনার যেহেতু আপনি একটা শেয়ার করবেন সেই জন্য কোনো কনসিডার আছে কিনা। সেক্ষেত্রে আমি মনে করি এক্সিস্টিং যে বাসাটা আছে, এই বাসাটার প্রাইস অবশ্যই কম হওয়া উচিত, এবং নতুন প্ল্যানিং পারমিশন সহ যেটা, এটারও কম হওয়া উচিত। কারণ এখানে আইনি একটা জটিলতা রয়েছে যে আপনার তো 3টা ওয়াল করবেন যদি আপনি এন্ড টেরেস হন, বা আপনি যদি সেমি হন, আমি ডিটাচ বাসা আছে, আপনি এটাকে সেমি করবেন, কারণ যেহেতু আপনি আরেকটা অ্যাড করবেন। সেই ক্ষেত্রে আমার যে ডিটাচ বাড়িটা, এটার দাম তো কমে যাবে, কারণ ডিটাচ বাড়ির এক রকমের দাম, টেরেসের এক রকমের দাম, বা এন্ড টেরেসের আরেক রকমের দাম। সেক্ষেত্রে আমি মনে করি ওভার এক্সাইটেড না হয়ে রিয়েল যে প্রাইস, এই প্রাইসটা পে করা উচিত। যে এক্সিস্টিং বাড়িটা আছে এটার দামও কম হওয়া উচিত, নতুন যেটা আছে এটারও কম হওয়া উচিত। কারণ এখানে যেহেতু একটা ল্যান্ডকে দুইজনে শেয়ার করছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে সমস্ত ভাই বোন এই অপরচুনিটিটাকে গ্র্যাব করতে চান, অবশ্যই দামের দিকটা এবং আইনের যে জটিলতা রয়েছে, এটা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তারপরে করা উচিত। আপনি তো বলেছেন যদি যে এরকম কোনো অপরচুনিটি কেনার ক্রয়ের ক্ষেত্রে, মানে আপনি কেউ যদি কিনতে চায় আর কি, কিন্তু দেখা যাচ্ছে যে যে বিক্রি করছে সে কিন্তু নর্মাল মার্কেট প্রাইসেই তার বাসাটা বিক্রি করছে এবং প্ল্যানিং পারমিশন সহ সে পাশের জায়গাটা বিক্রি করছে। এখন যদি আমাদের কারো যদি এরকম বাসা থাকে, তারা যদি এইভাবে কনভার্ট করতে চায়, তারকে তো এই জটিলতার মধ্যে যেতে হচ্ছে না। জি না, তার জন্য তো এটা লাভ, ইট ইজ এ প্রফিটেবল বিজনেস। কারণ আপনি আপনার জায়গাটা যদি আপনি বিক্রি করেন, দেখুন লন্ডনে একটা ইউনিটের জন্য আপনার 30,000 থেকে শুরু করে আপনার, আমি প্রাইম লোকেশনের কথা বলছি না, আপনি 1,20,000, 1,80,000, 2 লাখ পর্যন্ত আপনি চার্জ করতে পারেন শুধু জমির জন্য। কারণ হচ্ছে আপনি যদি 2 লাখ পারমিশন সহ বলছেন। জি, প্ল্যানিং পারমিশন ছাড়া হয়তো ওই জায়গাটার দাম হবে 30,000 টাকা, মানে আমি পাউন্ড। তো এখন কথা হচ্ছে যে যদি 30 বা 50,000 পাউন্ডের জিনিসটা আপনি যদি আরও 10 বা 15,000, 20,000-ই আপনি প্ল্যানিংয়ে খরচ করলেন, সম্পূর্ণ রিপোর্ট সহ, বা 30,000-ই করলেন, তারপরও কিন্তু আপনার ডাবল প্রফিট। এটাকে এই শুধু এইটাই একটা ইউকেতে বিগ বিজনেস, এটাকে বলা হয় প্ল্যানিং গেইন। আপনি কন্ডিশনে নট নেসেসারি আপনাকে ক্রয় করতে হবে। ধরুন আপনার জায়গা আছে, আমি কিন্তু আপনার সাথে অপশন এগ্রিমেন্টে যেতে পারি যে আপনার জায়গা আছে, আপনি হয়তো এই ঝামেলাটা পোহাতে চাচ্ছেন না, আই ক্যান কাম টু ইউ, একটা এগ্রিমেন্ট করতে পারি যে ভাই আপনার জায়গার দাম আছে এখন 30,000 টাকা, আমি প্ল্যানিং করে যদি পাই তাহলে আমরা এটা প্রফিটটাকে শেয়ার করবো। ইট ইজ এ ভেরি বিগ বিজনেস, আর এটা কিন্তু খুব প্রফিটেবল একটা বিজনেস ইউকেতে। আমরাও তো এই প্রসেসটাকে আমরা কাজে লাগাই। আমাদের যে সমস্ত দর্শক ভাই বোন আছেন তারা কিন্তু এটাকেও এক্সারসাইজ করতে পারে। ইটস এ লিমিটেড কমিটমেন্ট। আপনি দেখুন একটা জায়গায় আপনি যদি 10,000, 20,000 বা 30,000 পাউন্ড ইনভেস্ট করলেন, আর এ থেকে যদি আপনার প্রফিট থাকে, দেন ওয়াই নট, ইটস এ ভেরি বিগ বিজনেস। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, যে ছোট একটা জায়গাকে বা খালি জায়গাকে বা বড় গার্ডেনকে ওটা স্প্লিট করে প্ল্যানিং পারমিশন সহ করা যায় কিনা। আমরা আরেকটু চলে যাই যে আমরা অনেক সময় দেখি যে একই ধারায় আমরা একটু আলোচনা করব যে আমরা দেখি যে ডিটাচ হাউস অথবা কিছু কিছু বাংলো আছে, যে বাংলোগুলো জরাজীর্ণ বাংলো এবং অনেক বড় জায়গা আছে, সেই বাংলোগুলোকে কনভার্সনের ক্ষেত্রে কি করা যায় কিনা। যেই স্পেসিফিক যে প্রশ্নটা করতে চাই যে
বাংলোটাকে রিফাবিশ না করে সেই বাংলোটাকে ডেমোলিশ করে ওখানে কি অন্য কোনো ফার্দার মাল্টি স্টোরি কিছু করা যায় কিনা এই ক্ষেত্রে? ডেফিনেটলি আনসার ইজ ইয়েস। এখন কথা হচ্ছে যে আপনি যদি বাংলো স্টেটে হন, আনসার ইজ নো। আপনার 50টা বাংলো আছে, আপনি মাঝখানের একটা, সবই ধরেন ডিটাচ, মাঝখানে একটা বাংলোকে কাউন্সিল বলবে যে আপনি এরিয়ার যে ক্যারেক্টারিস্টিক আছে এটাকে চেঞ্জ করছেন, ইউ আর নট গোনা গেট ইট। কিন্তু আপনার যদি আপনার পাশে থাকে বা যে এরিয়াটাতে, এমন একটা এরিয়াতে আপনার বাংলো যে এরিয়াতে কনভার্সন হচ্ছে, এগেইন লোকাল নলেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ম্যাটার। এখন কথা হচ্ছে যে অনেকগুলো বাংলো আছে, আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি বলি, চিগুয়েলে বা সাউথ উডফুডে, চিগুয়েল এবং সাউথ উডফুডে আমরা কিন্তু একটা বাংলোকে কনভার্ট করেছি, অ্যামেজিং। কারণ হচ্ছে নর্মালি কি হয়, আপনার যে সর্বোচ্চ যে উচ্চতা বা ইপসের যে হাইট এটাকে চেঞ্জ করতে দেয় না, বা আমরা কিন্তু করেছি, কাউন্সিলকে অ্যাপ্লাই করেছি, কারণ ওই জায়গাটা ডেভেলপমেন্টের একটা জায়গা। আপনি যখন কোনো একটা কাউন্সিলে যাবেন তখন কিন্তু দেখবেন যে নেক্সট 10 ইয়ার্সে একটা ডেভেলপমেন্ট ম্যাপ রয়েছে। তো যখনই আপনি ক্রয় করতে যাবেন ভাই, যখন ইট ইজ ইয়োর বিজনেস, ইউ হ্যাভ টু নো, অথবা আপনাকে এমন একটা মানুষকে হায়ার করতে হবে যে জানে, যার এই নলেজগুলো আছে, নাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি যদি নাই জানেন কোন প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে আপনি কীভাবে ব্যবসা করবেন? করতে পারবেন না। তো এখন এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইজ ইয়োর প্রোডাক্ট, আপনাকে অবশ্যই হয় আপনাকে জানতে হবে, নয় এমন একটা মানুষকে পে করতে হবে যে জানে। তো এখন বাংলো, অনেক বড় বড় বাংলো আছে, হিউজ জায়গা সহ, ইট ইজ এগেইন একটা খুবই খুবই প্রফিটেবল একটা আপনার প্রজেক্ট। বাংলোকে আমি কিন্তু দেখেছি মাল্টি স্টোরি দিয়েছে, 3 তলা 4 তলাও দিয়েছে বাংলো, বাট বাংলোকে মাল্টি ইউনিট করা এটা তো একেবারেই খুব জনপ্রিয় একটা আপনার প্রসেস। কারণ বাংলোগুলো কিন্তু আপনার ফুটপ্রিন্টটা অনেক বড় থাকে, এবং যেহেতু এটা একটা ফ্লোরে থাকে, আবার পাশে যদি আপনি এটাকে যদি মানে উইথ আপনার টাউন হাউসের কনসেপ্টে যদি করেন, সেক্ষেত্রে আপনার 3টা ফ্লোর আছে, গ্রাউন্ড আছে, ফার্স্ট আছে এবং সেকেন্ড আছে, পার্শিয়াল সেকেন্ড আছে। তো এখন এটাকে যেহেতু ফুটপ্রিন্টটা বা জায়গাটা অনেক বড়, এখানে কিন্তু আমি রিসেন্টলি একটা বাংলো কনভার্সনে দেখেছি 8টা অ্যাপার্টমেন্ট। তো আই এম নট সেইং এভরি বাংলো মানে 8টা অ্যাপার্টমেন্ট হবে, বাট ইট ইজ এ ভেরি গুড। এখন প্রবলেম হচ্ছে যখন আপনি যেটা বললেন ডেমোলিশন করে, এখানে লন্ডনে আমরা বা বিভিন্ন বড় শহরগুলোতে দেখি যে আপনার সেকশন 106-এ একটা কন্ট্রিবিউশন করতে হয়, এবং CIL নামে একটা চার্জ আছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার লেভি, কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার লেভি। তো এই দুইটার ক্ষেত্রে বাট প্রজেক্টের ভ্যালিউ প্লাস হচ্ছে প্রফিটটা এত বড় থাকে, এই দুটা কন্ট্রিবিউট করার পরেও কিন্তু ডেভেলপাররা হিউজ পয়সা মেক করে। আমি একটু সময় নিলেও আমাদের মাঝে একটা কলার আছে, একটু কলটা দিই। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। জি জনাব, আসসালামু আলাইকুম। আমাকে এই ফোনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি জি বলেন। আমি জানতে চেয়েছিলাম যে কিভাবে যে ডিস্ট্রেসড প্রপার্টি খুঁজে পাওয়া যেতে পারে, এবং যারা ডেসপারেট বায়ার আছে এদের খুঁজে পাওয়া যেতে পারে। আমি অফটেন ফেসবুকে অনেকগুলো অ্যাড দেখি যেখানে তারা বলে যে লার্ন মোর, মানে তারা বলে যে আপনি তাদের সাথে সাইন আপ করেন, তাদের কাছে ট্রেডিং নেন, ইত্যাদি ইত্যাদি। যদি এভাবে একটু আমাকে বলতে পারেন, আমার ইচ্ছা, আমি ওই ফ্লিপিং হাউস করার আমার ইচ্ছা আছে, যদি একটু আমাকে সাহায্য করতেন অথবা এই তথ্যগুলো দিতেন। ধন্যবাদ ভাইয়া আপনার এই প্রশ্নের জন্য। আপনার ডিস্ট্রেস প্রপার্টিগুলো বা ডিসিপিউটেড প্রপার্টিগুলো আপনার সবচেয়ে বেটার অপশন হচ্ছে সলিসিটার যারা। তো আমাদের অসংখ্য সলিসিটার ভাই বোন আছেন যাদের কাছে এই জিনিসগুলো আসেন প্রথমে, তারপরে কিন্তু এজেন্টের মাধ্যমে মার্কেটে যায়। আর যারা অনলাইনে যেই আপনার মিডিয়াগুলো দেখেন, তারা কিন্তু আপনি যদি খেয়াল করেন তাদের মেইন প্রোডাক্ট, আমি সবাই বলছি না, তাদের মেইন প্রোডাক্ট হচ্ছে কোর্স বিক্রি করা বা আপনাকে নলেজটাকে বিক্রি করা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাঙালি ভাই বোন আপনারা যারা আছেন সাবধানে থাকবেন। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি লোকাল স্টেট এজেন্ট, আর সবচেয়ে বড় যে সোর্সটা এটা হচ্ছে যে যারা সলিসিটার আছেন, যারা উইল নিয়ে কাজ করেন, যারা আপনার প্রপার্টির যেই আপনার ডিডগুলো আছে এগুলো নিয়ে কাজ করেন, তারা হচ্ছে প্রাইমারি সোর্স এই ডিসপিউটেড প্রপার্টি বা ডিস্ট্রেস প্রপার্টি এগুলো ফাইন্ড আউট করার জন্য। আর সেকেন্ড যে অপশন হচ্ছে লোকাল যে স্টেট এজেন্ট আছে, আপনি সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার যে এরিয়াতে আপনি করতে চাচ্ছেন ওই এরিয়ার যে সলিসিটার যারা সবচেয়ে বেশি প্রপার্টি নিয়ে বা সবচেয়ে বিশ্বস্ত প্রপার্টির ক্ষেত্রে, তাদের সাথে যত ভালো আপনার যোগাযোগ থাকবে, আপনি কিন্তু এই প্রপার্টিগুলো পাওয়ার ক্ষেত্রে আপনার অগ্রাধিকার বা মানে আপনার অ্যাডভান্স একটা চান্স থাকবে। আর
ফ্লিপিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমার একটা সাজেশন হচ্ছে আপনার জন্য, আপনি প্রপার্টির যে পোটেনশিয়ালটা এটা দেখে যদি ক্রয় করতে পারেন, আপনি যে কোনো ফ্লিপিংয়েই কিন্তু ইনশাল্লাহ একটা গুড অ্যামাউন্ট অফ মানি প্রফিট করতে পারবেন। আর সবসময় যেহেতু আপনি করতে চাচ্ছেন, আমি ধরে নিচ্ছি যে আপনার হয়তো পূর্বের এই ব্যাপারে অভিজ্ঞতা নেই, আপনি সবসময় চেষ্টা করবেন কিভাবে একটা বাড়িকে আপনার কমফোর্টেবল করা যায়। আর আপনার যে এক্সটেনশন বা আপনার যে কনভার্সনটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে একটা মডারেট স্ট্যান্ডার্ডে থাকে, আপনার একটা বেসিক স্ট্যান্ডার্ডে থাকে। আর সবসময় চেষ্টা করবেন যে আপনি একটা বাথরুম এবং একটা বেডরুম যদি অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটেবিলিটি অনেক বাড়বে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা ফিরে যাই, আমরা আলোচনা করছিলাম যে এই বাংলোগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় থাকে, যে আপনি বলছিলেন যে ডেমোলিশ করে অনেক সময় সে কন্ট্রিবিউশন করতে হয়। আরেকটা যে প্রশ্ন হচ্ছে যে বাংলোগুলো কি নর্মাল হাউসের মতন সাইড, রিয়ার এবং আরেকটা ফ্লোর করা যায় কিনা, এরকম কোনো? জি, অবশ্যই করা যায়। এখানে দেখুন, আপনার প্রপার্টি টাইপ ইউকেতে অনেক বেশি কিন্তু না, আপনার আইদার ডিটাচ, সেমি, টেরেস আর বাংলো। তো এখন বাংলোতেও কিন্তু ডিটাচ বাংলো আছে, আপনার সেমি ডিটাচ বাংলো আছে। এখন কথা হচ্ছে যে আপনি আবার টেরেসও আছে বাংলোতে। তো আপনি যে পার্টিকুলার প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, এটার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আসলে আপনি কীরকম। আপনার যদি সেমি ডিটাচ বাংলো থাকে, আপনি কিন্তু ডেমোলিশন করতে পারবেন না, বা করতে পারবেন, হয়তো আপনাকে স্পেশাল পারমিশন নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ জটিলতা আসে। আপনার যদি ডিটাচ থাকে সেই ক্ষেত্রে আপনি ইজি আপনাকে এটা ডেমোলিশন করে, আমি যে জিনিসটা বললাম সেকশন 106 কন্ট্রিবিউশন অথবা সিআইএল কন্ট্রিবিউশন, এইটা বা আপনার লোকাল আরও একটা দুইটা হয়তো কোনো কন্ডিশন থাকতে পারে, এটা কিন্তু ইজ অল অ্যাবাউট মানি। আপনি কি গেইন করছেন তার এগেইনস্টে কাউন্সিল কি নিচ্ছে। তো কাউন্সিলও নিচ্ছে কেন? ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য, হাউজিং কন্ট্রিবিউশন, হাউজিংয়ের যেই আপনার ক্রাইসিসটা আছে এটাকে কন্ট্রিবিউট করার জন্য, অথবা লোকাল যে কমিউনিটি আছে সেই কমিউনিটির ডেভেলপ করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনাকে এইগুলো দাবি করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পারমিশনটা দিবে। কারণ হচ্ছে দেখুন, এখানে ডেভেলপমেন্টে কত টাকা মেক করবে কাউন্সিল কি জানে না? অবশ্যই জানে। এটা তো একটা ম্যাথস। আপনি 10 টাকা ইনভেস্ট করছেন, আপনি হয়তো আপনি 14 টাকা বিক্রি করবেন। ইট ইজ অ্যাবসলিউটলি ম্যাথ, সবাই জানে। ডেভেলপমেন্ট এমন একটা জিনিস, আপনি কিন্তু প্রথম থেকে আপনি ইভেন আমরা বলে থাকি যে আপনি মাটি খোঁড়ার পূর্বেই জানেন আপনি আসলে এক্সপেক্টেড কত টাকা প্রফিট করবেন। 10% আপ অ্যান্ড ডাউন, ইউ উইল মেক প্রফিট। এখন কথা হচ্ছে যে আপনি জানতে হবে। জি, যে বেসিকটা যাচ্ছি, কারণ সাধারণত আমরা নর্মাল বাসায় আমরা বেশিরভাগই দেখি যে অ্যাটিক কনভার্সন আর লফট কনভার্সন, এবং লফট কনভার্সন হয়তো একটা বেডরুম অথবা ছোট একটা অ্যাটাচ বাথরুম হয় আর কি। আর আমরা যদি বাংলোর কথা দিই, দেখা যায় 3 বেডরুম বাংলো, তার একটা লিভিং ডাইনিং কিচেন আছে, দেখা যাচ্ছে নিচে যেই ঠিক একই সমানই তো উপরে জায়গাটা, যখন যদি সে লফট কনভার্সন করে তার সে কি বেশি স্পেস করতে পারছে? এখানে অ্যাডিশনাল স্পেসের ব্যাপার। আপনার যে টোটাল রুফ এরিয়া আছে, আপনি যদি ডিটাচ বা সেমি ডিটাচ হয় সেই ক্ষেত্রে আপনি 50 কিউবিক মিটার এডিশনাল স্পেস হচ্ছে আপনার রুফের যে সাইজটা আছে এটা থেকে আপনি 50 কিউবিক মিটার বাড়াতে পারবেন যদি আপনার ডিটাচ অথবা সেমি ডিটাচ হয়, আর 40 কিউবিক মিটার বাড়াতে পারবেন যদি আপনার টেরেস হয়। তো এই ক্ষেত্রে আপনার কত বড় রুফের কত সাইজ, হাইট কত, সেই ক্ষেত্রে 50 কিউবিক মিটার আপনি অ্যাডিশনাল স্পেস দিয়ে, আমরা কিন্তু অনেক সময় 3 বেডরুমও দেখেছি, ইজ এ হিউজ সাইজ প্রপার্টি। তো আবার অনেক সময় একটা রুমও হয়। তো এখানে ডিপেন্ড করছে যে আপনার রুফের যে সাইজটা, আপনার যদি আবার হিপ টু গ্যাবল করা লাগে সেক্ষেত্রে কিন্তু আরও ছোট হয়ে যায় আপনার এন্ড টেরেসে, যদি আপনাকে রুফটাকে সমান করতে হয়। তো ইট ডিপেন্ডস অন পার্টিকুলার প্রজেক্ট। আর বাট ক্যালকুলেশনটা খুব সিম্পল। আপনি যেই টাইপ অফ প্রপার্টি, এই প্রপার্টিতে সরকার বলে দিয়েছে যে আপনার আইদার 40 কিউবিক মিটার অথবা 50 কিউবিক মিটার, এই এডিশনাল স্পেসটা নিয়েই আপনাকে কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শুরুতেই আরেকটু পিছনে চলে যাই, আমরা যে চেঞ্জ অফ ইউজ নিয়ে আলোচনা করছিলাম। অনেক সময় যে হাই স্ট্রিটে অনেকের বাসা আছে, দেখা যাচ্ছে যে কোনো কারণেই ধরেন অনেকে একসাথে ছিল, এখন দেখা যাচ্ছে শুধু বাবা মেয়ে আছে, ছেলেরা চলে গেছে, তাদের 3 বেডরুমের বাসা লাগছে বা নিচে লাগছে না, এবং সেটা হাই স্ট্রিটের উপরে। তখন তারা চিন্তা করছে যে নিচের পোর্শনটা তারা কমার্শিয়াল করলে, দেখা যেহেতু হাই স্ট্রিট, এইটা কি মানে করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হয়, অথবা করার
টা যায় কিনা যে হাই স্ট্রিটের জি, উপর? অবশ্যই যায়। এখানে এটা হচ্ছে মিক্স ইউজ। জি। এখানে আপনাকে অবশ্যই প্ল্যানিং পারমিশন নিতে হবে এবং চেঞ্জ অফ ইউজও নিতে হবে। তো আপনার যেহেতু প্রথমে এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল ইউজ, এখন এটাকে আপনি মিক্স ইউজ করছেন। আপনার পার্শিয়াল আপনি রাখছেন হচ্ছে রেসিডেন্সিয়াল, আর পার্শিয়াল আপনি কমার্শিয়াল। আপনার এই কনভার্সনটাও প্রফিটেবল কনভার্সন, বাট এখানে আপনাকে একটু প্ল্যানিংয়ের জটিলতা আছে, যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে দেখতে হবে যে লোকাল যেই আপনার হাউজিংয়ের যেই ট্রেন্ডটা আছে বা শর্টেজটা আছে, আপনি আবার ওইটাতে ডিস্টার্ব করছেন না। তো আমি মনে করি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে সমস্ত ভাই বোন এই সিমিলার আপনার স্কোপের মধ্যে আছেন বা প্রবলেমের মধ্যে আছেন, আপনারা একটা প্রি অ্যাপ্লিকেশন করে আপনার মেইন অ্যাপ্লিকেশনটা করা উচিত হবে। কারণ এখানে লোকাল পলিসির সাথে যাতে কোনো ক্লাশ না হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি প্রি অ্যাপ্লিকেশন অ্যাডভাইসটা নেওয়াটাই হচ্ছে আপনার যুক্তিসঙ্গত। ধন্যবাদ। আপনি যে জিনিসটা দিয়ে শেষ করলেন ওইটি আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে যেটা যে প্রি অ্যাপ্লিকেশন যে অ্যাডভাইসটা বলছেন আর কি, ঠিক আছে, এটা করলে হয়তো বোঝা যাচ্ছে যে আপনাকে ডেভেলপমেন্টটা দিবে কি দিবে না, এই স্টেজটা কি আপনি একটু যদি দেখুন, এখানে আপনি কনসেপচুয়াল ডিজাইন নিয়ে যেতে পারেন অথবা ফুল ডিজাইন নিয়ে যেতে পারেন, বা আপনার বেসিক্যালি আপনি কি করতে চান, এই করতে চাওয়াটাকেই কাউন্সিলকে বলা যে আমার বাড়ি হচ্ছে এটা বা আমার প্রজেক্ট হচ্ছে এটা, এই প্রজেক্টে আমি এই জিনিস করতে চাই, এখন তুমি আমাকে বলো যে আমি আসলে করতে পারবো কিনা। এটা আবার দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনি শুধু অ্যাডভাইসের জন্য যাবেন, আর একটা হচ্ছে যে আপনি অ্যাডভাইসের জন্য যাবেন, তাদের কাছ থেকে রিটেন আপনার রেসপন্স নেবেন। দুইটার জন্য দুই রকমের ফি পে করতে হয়। তা আমি মনে করি ডিপেন্ড অন আপনার প্রজেক্টটা কত জটিল বা কত উচ্চাকাঙ্ক্ষী বা কতটুকু আপনি আসলে অ্যাচিভ করতে চাচ্ছেন। তা আমি সবসময় প্রিফার করি যে উইথ রিটেন রিপোর্ট। তার সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনার কোনো কারণে যদি অবভিয়াসলি কাউন্সিলের অফিসাররা তো চেঞ্জ হতেই থাকে, যে কোনো একটা অফিসার আপনাকে বললো যে আপনি এই জিনিসটা পাবেন, পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করলেন যে বললো যে না, হয়তো আপনি একটু পরে করলেন, 6 মাস পরে করলেন, হয়তো পলিসিগত কোনো চেঞ্জও আসলো, তারপরেও কিন্তু যেহেতু আপনাকে প্রি অ্যাপ্লিকেশন অ্যাডভাইসে বলা হয়েছে আপনার এটা পজিটিভলি দেখা হবে, কোনো কারণে যদি পলিসি চেঞ্জও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি গেইনার হবেন। তাই আমি মনে করি প্রি অ্যাপ্লিকেশন অ্যাডভাইস অবশ্যই যাওয়া উচিত, এবং রিটেন রেসপন্স সহ যেটা একটু পয়সা বেশি লাগে বা তারপরে যাওয়া এটা কি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে করা উচিত না কোনো আপনি যেটা মনে হচ্ছে ডিপেন্ডিং অন ম্যারিটস। আপনার আমার কাছে যদি কেউ আসে লফট কনভার্সন, আই উইল নট সাজেস্ট, বাস 6 মিটার এক্সটেনশন আমিও তো সাজেস্ট করবো না। বাট ইফ দেয়ার ইজ সাম কাইন্ড অফ ট্রিকি সিচুয়েশন যদি মনে করি, সেক্ষেত্রে আমি বলবো, বাট ইটস অল ডিপেন্ডস অন দ্য মেরিটস অফ দ্য অ্যাপ্লিকেশন। জি, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ করছি। আপনাকে যে জিনিসটা দিয়ে শেষ করতে চাই যে আমরা বছরের যদিও শুরু কেন যেন মনে হচ্ছে যে প্রপার্টি মার্কেট, রেসিডেন্ট মার্কেট একটা মানে একটা কেমন একটা স্থিরতা ঠিক না, কেমন একটা অদ্ভুত একটা আচরণ করছে আর কি, যে এই মুহূর্তে কেনা উচিত বা বিক্রি করা উচিত বা ওয়েট করা উচিত, কারণ আবার ইন্টারেস্ট রেট কিছু কমেছে। পুরোটা এই পরিস্থিতিটা কেন এবং কি করা উচিত এটা যদি বলেন। দেখুন, ইজ অলওয়েজ এ গুড টাইম টু বাই আ প্রপার্টি, যদি এটা আপনার মানে থাকার জন্য হয়। আর ইনভেস্টরদের জন্য ইফ ইউর ইন্টেনশন ইজ এ লং টার্ম, যে কোনো সময়ই বেটার। কারণ দেখুন 186,000 ইউনিট তারা ডেলিভার করেছে, 3 লাখ করার কথা ছিল। তার মানে প্রপার্টি প্রাইস আমি পার্সোনালি মনে করি খুব শীঘ্রই খুব বেশি কমবে না, একটু তো ওঠানামা করবে। ইট ইজ এ বিজনেস, অবভিয়াসলি ইজ নট গোয়িং টু গো ইন এ ফ্ল্যাট লাইন, এটা ওঠানামা করবেই। বাট ইফ ইউ আর রেডি, ইট ইজ এ গুড টাইম টু বাই এ প্রপার্টি। বাট ইফ ইউ আর নট রেডি, অপেক্ষা করতে পারেন, বাট ইট কুড গো আপ। আমি যেটা বুঝছি 26 ইজ গোয়িং টু বি এ ভেরি গুড ইয়ার ফর প্রপার্টি মার্কেট। আর ধরেন ডেভেলপমেন্টে যখন কাজ করছে, ধরেন অনেকে ভাই বলেন যে ফ্লিপ করার জন্য, যে ব্রেক্সিটের পরে ম্যাটেরিয়াল প্রাইস এবং শর্টেজ এগুলো কতটুকু ইম্প্যাক্ট করতে পারে এই বছর? আপনার দেখুন, এই বছর প্রত্যেক বছরই আমরা এপ্রিলে দেখি 4 to 5%, বাট আমরা হয়তো 2022 সালে 23 সালে বা গত 3-4 বছর ধরে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখছি। বাট পজিটিভ দিক হচ্ছে আই ডোন্ট থিঙ্ক এই 2026 মেটেরিয়ালের ক্ষেত্রে খুব বেশি ওঠানামা করবে, কারণ উই আর অলরেডি পেইং সুপার হাই। তো এখন যারা এক্সিস্টিং বিজনেসে আছেন, আই ডোন্ট থিঙ্ক তারা সাফার করবেন। বাট অলওয়েজ এপ্রিলের দিকে যারা কোটেশন করবেন, আই উইল বি কনসার্ন, বাট ইটস বেটার টু সি হাউ দ্য মার্কেট রিয়াক্ট। অলওয়েজ 4-5% ইজ এ নর্মাল গ্রোথ আমি মনে করি। বাট ওভারঅল 2026
আই থিঙ্ক মেটেরিয়াল প্রাইসটা বা মেটেরিয়াল মার্কেটটা আই থিঙ্ক ইজ গোইং টু বি 4-5% আপ, বাট ওভারঅল আই থিঙ্ক ইজ গোইং টু বি ওকে। ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে সহ সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা চেষ্টা করেছিলাম আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য প্রপার্টি মার্কেটে। আগামীতে আবারও দেখা হবে, নতুন বছরে আবারও শুভকামনা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে অনুষ্ঠান শেষ করছি। খুদা হাফেজ।